হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাকিন হান্না আনান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার 58 ব্যাচ। আজকে আমরা পড়ব ভিটামিন বি টুয়েলভের বিস্তারিত। ফার্স্টে আমি শুরু করছি ভিটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশন এবং মেটাবলিজম দিয়ে। সাপোজ এটা আমাদের ভিটামিন বি টুয়েলভের একটা ডায়েটারি সোর্স। আমরা জানি ভিটামিন বি টুয়েলভের ডায়েটারি সোর্সগুলো হলো রেড মিট, এগ, এই ধরনের প্রোটিন জাতীয় খাবারগুলো। আমি যদি ভিটামিন বি টুয়েলভ সাপোজ এই ডায়েটারি সাবস্টেন্সটা ইনটেক করলাম, এটা আমার পাকস্থলীতে আসলে স্টোমাকে আসার পরে এখানে এটা সাথে আমার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যেই সাবস্টেন্স বের হবে সেটা হলো হেপ্টোকোরিন আর বাইন্ডার, অথবা এটারই অপর নাম হলো ট্রান্সকোবালামিন 1। এই হেপ্টোকোরিন আর বাইন্ডারটাও আমার পাকস্থলীতে চলে আসলো। হেপ্টোকোরিন আর বাইন্ডার এবং আমার ডায়েটারি ইনটেকটা এখন পাকস্থলীতে আছে। এখন পাকস্থলীতে আমরা জানি চিফ সেল আছে এবং প্যারিটাল সেল আছে। চিফ সেল থেকে আমার পেপসিন নিঃসৃত হয় এবং প্যারিটাল সেল থেকে এইচসিএল নিঃসৃত হলো। সাপোজ আমরা জানি চিফ সেল থেকে পেপসিন এবং প্যারিটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হলো। এখন এই পেপসিন এবং এইচসিএল কি করবে? এই ডায়েটারি ইনটেকটার উপরে কাজ করবে। এই ডায়েটারি ইনটেকটার উপরে যখন এটা কাজ করবে তখন এখান থেকে আমার ভিটামিন বি টুয়েলভটাকে রিলিজ করে দিবে। ভিটামিন বি টুয়েলভ এবং এই আমার আর বাইন্ডার একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে আমার এখানে তৈরি করবে আর ভিটামিন বি টুয়েলভ কমপ্লেক্স। তাহলে ডায়েটারি ইনটেকটা আমার স্টোমাকে আসলো এবং পেপসিন এবং এইচসিএল এর মাধ্যমে ভিটামিন বি টুয়েলভ ডায়েটারি ইনটেক থেকে রিলিজ হলো এবং আমার স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে হেপ্টোকোরিন আর বাইন্ডার এবং ট্রান্সকোবালামিন মিশ্রিত হয়েছিল সেটাও আমার পাকস্থলীতে আসলো এবং তারা একসাথে আর কোবালামিন বা আর বি টুয়েলভ কমপ্লেক্স তৈরি করলো। এখন এই আর বি টুয়েলভ কমপ্লেক্স বা আর কোবালামিন কমপ্লেক্সটা আমার চলে আসবে ইন্টেস্টাইনে। সাপোজ এটা এখন ডিউডেনাম। ডিউডেনামে আসার পরে এটা আমার হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে আমরা কি জানি? প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় অল প্রোটিওস এনজাইম, যেমন ট্রিপসিন, তারপরে আরও অনেকগুলো প্রোটিয়াস এনজাইম আছে। অল আমি কমন নেম লিখলাম পেপসিন। তাহলে প্যানক্রিয়াস থেকে আমার পেপসিন বের হলো এবং এই পেপসিন এবং এখন এখানে ছিল আমার অ্যাসিডিক এরিয়া, অ্যাসিডিক সিচুয়েশন ছিল, অ্যাটমসফিয়ার ছিল। আর আমরা জানি ইন্টেস্টাইনে আমাদের বেসিক অ্যাটমসফিয়ার। তো পেপসিনটা যখন আসলো তখন আমার এই আর বি টুয়েলভ কমপ্লেক্সটা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে আমার কি হলো? আর বাইন্ডারটা আমার আলাদা হলো এবং আমার এই ভিটামিন বি টুয়েলভটা আমার আলাদা হলো। এখন ভিটামিন বি টুয়েলভটা আলাদা হলো, একই সাথে আমরা জানি এই যে প্যারিটাল সেল থেকে আমার বের হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। দিস ইজ ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা প্যারিটাল সেল থেকেই বের হয়েছে এইচসিএল এর সাথে সাথে, এবং এটাও আমার পুরো ইন্টেস্টাইন থেকে চলে আসছে, আমার স্টোমাক থেকে চলে আসছে ইন্টেস্টাইনে। দেন এই ভিটামিন বি টুয়েলভ এবং এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর খুব হাই অ্যাফিনিটি শো করে ইন্টেস্টাইনে। কারণ কি? তারা তো পাকস্থলীতে বা স্টোমাকেও বাইন্ডিং করতে পারতো, কিন্তু ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা অ্যাসিডিক অ্যাটমসফিয়ারে অ্যাক্টিভ হয় না, বেসিক অ্যাটমসফিয়ারে অ্যাক্টিভ হয়ে তাহলে ডিউডেনামে আসার পরে ইন্টেস্টাইনে বেসিক অ্যাটমসফিয়ারে সেটা বাইন্ড করলো। এরপরে সেটা পুরো ইন্টেস্টাইন ঘুরে চলে আসলো ইলিয়ামে। সাপোজ এই জায়গাটা এখন ইলিয়াম। ইলিয়ামে এইটা হলো আমার সেই ছিল ইন্ট্রিনজিক ফ্যাক্টর, আর এটা হলো আমার ভিটামিন বি টুয়েলভ। এখন ইলিয়ামের যে আমার ওয়াল আছে, তো সেই ওয়ালে সেলগুলোতে আমার থাকে হলো ইন্ট্রিনজিক ফ্যাক্টর রিসেপ্টর। ইন্ট্রিনজিক ফ্যাক্টর রিসেপ্টরের অপর নাম আবার আমরা বলতে পারি কিউবিলিন রিসেপ্টর। এই কিউবিন রিসেপ্টরে আমার ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা ফিট হয় এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা ফিট হওয়ার পরে ভিটামিন বি টুয়েলভটা এই সেলগুলোর ভিতর দিয়ে চলে আসে। আমরা জানি যে কি, যে ইন্টেস্টাইনে আছে হলো গিয়ে পোর্টাল ভেইন। সাধারণত ইন্টেস্টাইন ওয়ালে অবশ্যই আমার ভেইন এবং আর্টারি থাকবে।
তো ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সেল ওয়ালগুলোতে রয়েছিল আমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিসেপ্টর, সেখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা ফিট হলো এবং ফিট হওয়ার পরে সেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের রিসেপ্টরের মাধ্যমে আমার ভিটামিন B12টা চলে আসলো কোথায়? সরাসরি পোর্টাল ভেনে। আমরা জানি পোর্টাল ভেইনের মাধ্যমে এটা চলে যাবে কোথায়? অবশ্যই লিভারে। তো পোর্টাল ভেইনের প্লাজমাতে আমার আছে ট্রান্সকোবালামিন 2। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা প্রথমে স্যালাইভারি গ্ল্যান্ডের জন্য যেটা পড়েছিলাম সেটা ছিল আমার ট্রান্সকোবালামিন 1, কিন্তু আমার পোর্টাল ভেইনে রয়েছে ট্রান্সকোবালামিন 2। এই ট্রান্সকোবালামিন 2 এর মাধ্যমেই আমার বডিতে ভিটামিন B12টা সব জায়গায় ঘোরাফেরা করতে পারবে। তো ট্রান্সকোবালামিন 2 এর মাধ্যমে এটা চলে যাবে লিভারে এবং পরবর্তী লিভার থেকে সেটা অ্যাক্টিভ ফর্মে যাবে। এখন ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্মটা কি এবং এটা কিভাবে একটা অ্যাক্টিভ ফর্মে আসে আমরা এখন সেটা দেখি। সাধারণত ভিটামিন B12টা এটিপির মাধ্যমে কনভার্ট হয় এবং কোএনজাইম ভিটামিন B12 এ যায়। এটা হলো একটা সায়ানোকোবালামিন এবং এটার সাথে ভিটামিন B12 সায়ানোকোবালামিনের সাথে এটিপি যখন যুক্ত হলো আমার কোবালামিন ডিঅক্সি অ্যাডিনোসিন তৈরি হলো এবং সায়ানাইডটা আলাদা হয়ে গেল। তাহলে এখানে আমি একটু বলে নিই যে সায়ানোকোবালামিন আমি কেন বলছি। আমরা জানি ভিটামিন B12 এর মধ্যে একটা মেটাল থাকে, সেটা কি? সেটা হলো কোবাল্ট। কোবাল্টের 6টা 6 কোঅর্ডিনেশন পজিশন থাকে। এর মধ্যে 6টা কোঅর্ডিনেশন পজিশনের মধ্যে 4টা চলে যায় আমার এবং আমরা জানি ভিটামিন B12 আমার কোরিন রিং দ্বারাও তৈরি। তো কোরিন রিংগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে। তো 6টা কোঅর্ডিনেশন পজিশনের মধ্যে 4টা নাইট্রোজেন দিয়ে ফিল আপ হয়। একটাতে আমার নাইট্রোজেন আলফা 5,6 ডাইমিথাইল বেনজিয়ামাইডাজল তৈরি হয়, যুক্ত হয় এবং এই 6 নাম্বারটা ন্যাচারাল ভিটামিন B12 এ 6 নাম্বার কোঅর্ডিনেশন পজিশনটা ভ্যাকেন্ট থাকে, খালি থাকে। প্রয়োজন অনুসারে সেটাতে বিভিন্ন জিনিস যুক্ত হতে পারে, যেমন এখানে সায়ানাইড যুক্ত করেছি তাহলে এটার নাম হবে সায়ানোকোবালামিন। যদি আমার হাইড্রক্সিল যুক্ত হতো তাহলে আমার নাম হতো হাইড্রোকোবালামিন, এবং অথবা মিথাইল যুক্ত হলেও আমার নাম হলো মিথাইল কোবালামিন। তো এই নর্মাল ন্যাচারাল ভিটামিন B12 এ এই 6 নাম্বার কোঅর্ডিনেশন পজিশনটা ভ্যাকেন্ট থাকে। কাজের অনুসারে এখানে সেই মূলকটা যুক্ত হলে ভিন্ন ভিন্ন নাম হয়। তো আমার ভিটামিন B12 এর কোএনজাইম ফর্ম রেডি। তো আমরা যাই এরপরের ধাপে। ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, কি কি? সেটা হলো 5-ডিঅক্সি অ্যাডিনোসিল ভিটামিন B12 এবং মিথাইল ভিটামিন B12। এদের কিছু কিছু কাজ আছে, আমরা কাজগুলো দেখি। ফার্স্ট অফ অল, মিথাইল ম্যালোনিল কোয়ে। মিথাইল ম্যালোনিল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে তৈরি হয় এবং এই ট্রান্সফারটার সময় আমার 5-ডিঅক্সি অ্যাডিনোসিল ভিটামিন B12 হেল্প করে। শুধু তাই নয়, এখানে আমার আরেকটা জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে আরেকটা এনজাইম প্রয়োজন, সেটি হচ্ছে মিথাইল ম্যালোনিল মিউটেস। তাহলে আমরা জানি কি ভিটামিন B12 কোএনজাইম হিসেবে কাজ করে, সেই কোএনজাইমটা হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য 5-ডিঅক্সি অ্যাডিনোসিল ভিটামিন B12। যেহেতু কোএনজাইম আছে তাহলে আমার এনজাইমটা কি হবে? মিথাইল ম্যালোনিল মিউটেস। তাহলে আমার কি হলো? মিথাইল ম্যালোনিল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে তৈরি হলো। এক্ষেত্রে আমার এনজাইম লাগছে মিথাইল ম্যালোনিল মিউটেস এবং কোএনজাইম হিসেবে ব্যবহৃত হচ্ছে 5-ডিঅক্সি অ্যাডিনোসিল ভিটামিন B12। এই রিঅ্যাকশনটা আমার শেষ। এটা হলো 1 নম্বর একটা রিঅ্যাকশন। আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা হলো মিথাইল B12। এটাও একটা কোএনজাইম। এই কোএনজাইমটা হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরিতে আমার কাজে লাগে এবং এই ক্ষেত্রে একটা এনজাইম আছে, এটা আমাদের মনে রাখতে হবে কারণ অনেকবার এটা এক্সামের MCQতে চলে আসে এবং আসছে অনেকবার। মিথিওনিন সিনথেস। ম্যাক্সিমাম এক্সামে এই রিঅ্যাকশনের জন্য এই এনজাইমটার কোশ্চেন সেট করা হয়। তো হোমোসিস্টিন থেকে মিথিওনিন যখন আমার ট্রান্সফার হচ্ছে তখন মিথিওনিন সিনথেস এনজাইম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই মিথাইল B12টা আমার কোএনজাইম হিসেবে কাজ করছে। কাজটা কি? এই যে মিথাইল গ্রুপটা আছে সেটা হোমোসিস্টিনের সাথে যুক্ত হয় এবং হোমোসিস্টিন তখন মিথিওনিন হিসেবে যুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি এই মিথাইল B12 থেকে আমার আসতেছে কি? মিথাইল গ্রুপ। এই যে মিথাইল গ্রুপটা এটা চলে আসতেছে এখানে এবং এটা মিথিওনিন হয়ে যাচ্ছে, হোমোসিস্টিন থেকে মিথিওনিন। এই মিথিওনিন আমার ট্রান্সফার হচ্ছে এস অ্যাডিনোসিল মিথিওনিনে এবং এস অ্যাডিনোসিল মিথিওনিনে দুইটা কাজ ঘটতেছে। সেটা হলো সেটা চলে আসতেছে এস অ্যাডিনোসিল হোমোসিস্টিন হিসেবে এবং বাকি যে মিথিওনিন অংশটা আছে সেটা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে ও কি করতেছে? ও
ও মিথাইলেশন রিয়াকশন করতেছে। আমাদের বডিতে বিভিন্ন ধরনের মিথাইলেশন রিয়াকশন হয়, অনেক ধরনের কাজ করার জন্য আমাদের কার্বন অ্যাটমের প্রয়োজন হয়। তো এই কার্বন অ্যাটমগুলো আমরা পাবো কোত্থেকে? এই যে ভিটামিন B12 কার্বন অ্যাটমগুলো যোগান দিয়ে থাকে। এছাড়াও আরও আছে, আমরা 1 কার্বন মেটাবলিজম যদি পড়ি ফলিক অ্যাসিডে, সেখানে আমরা দেখবো যে প্রচুর ভিটামিন ফলিক অ্যাসিড, ভিটামিন B9, ভিটামিন B12 এরা এরকম কার্বন অ্যাটম সাপ্লায়ার হিসেবে কাজ করতেছে। তো এখানে মিথিওনিন থেকে আমার মিথাইল মূলকটা আসলো এবং এটা মিথাইলেশন রিয়াকশন করবে। মিথাইলেশন রিয়াকশন করে আমার কি করবে? আমার মাইলিনেশন ঘটাবে, মাইলিনেশন ইন নিউরন। আমরা জানি যে নিউরনগুলোর মধ্যে মাইলিন শীট থাকে, সেই মাইলিনেশনটা করার জন্য আমার মাইলিনেশন রিয়াকশনের প্রয়োজন, এবং সেটা আমার আসতেছে একটা যে এটার জন্য যে আমার কার্বন অ্যাটমটা প্রয়োজন সেটা আসতেছে এস অ্যাডিনোসিল মিথিওনিন থেকে। এস অ্যাডিনোসিল মিথিওনিন আমার কার্বন অ্যাটমটা দেওয়ার পরে বা মিথাইল মূলকটা দেওয়ার পরে হয়ে যাচ্ছে এস অ্যাডিনোসিল হোমোসিস্টিনে, এবং এস অ্যাডিনোসিল হোমোসিস্টিন দেন কনভার্ট ইনটু হোমোসিস্টিন রিলিজিং অ্যাডিনোসিন। অর্থাৎ এস অ্যাডিনোসিল হোমোসিস্টিনটা আমার কনভার্ট হয়ে যাচ্ছে দেন কোথায়? কিসে? হোমোসিস্টিনে। আবার এস অ্যাডিনোসিলটা আমার ঘুরে আবার হোমোসিস্টিনই ক্রিয়েট করতেছে, আবার আমার হোমোসিস্টিনে ফেরত যাচ্ছে, শুধু আমার কনভার্ট ইনটু হোমোসিস্টিন কি করতেছে? আমার এই অ্যাডিনোসিল গ্রুপটা রিলিজ করার মাধ্যমে, এখানে ও অ্যাডিনোসিল গ্রুপটা রিলিজ করে, অ্যাডিনোসিন গ্রুপ রিলিজ করার মাধ্যমে ও আবার হোমোসিস্টিনে ফেরত যাচ্ছে। এখন এখানে একটা ব্যাপার আছে বোঝার, এই যে ও মিথাইল B12 আমার এখানে একটা মিথাইল মূলক দিয়ে দিয়েছিল, তারপরে কি আমার ভিটামিন B12টা ফ্রি হয়ে গেছে। এখন এই ভিটামিন B12টা ফ্রি হয়ে যাওয়ার পরে আমরা জানি ফলিক অ্যাসিডের কাজ হচ্ছিল হলো টেট্রাহাইড্রোফোলেট তৈরি করা। টেট্রাহাইড্রোফোলেট তৈরি করার রিয়াকশনটা হলো N5CH3 N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেটটা তৈরি হয়। এই যে এখানে যে একটা মিথাইল গ্রুপ আমার ওয়েট করতেছে, ভিটামিন B12 কি করে? এই N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে এই মিথাইল গ্রুপটা নিয়ে নেয়, এই মিথাইল গ্রুপটা নিয়ে ও আবার সেই মিথাইল ভিটামিন B12 এ ব্যাক করে। অর্থাৎ N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে আমার টেট্রাহাইড্রোফোলেট তৈরি হলো। এই টেট্রাহাইড্রোফোলেটটা তৈরি হওয়ার জন্য আমার যে এক্সট্রা মিথাইল মূলকটা এখানে ছিল সেটা কি করলো? ভিটামিন B12 নিয়ে গেল, ভিটামিন B12 নিয়ে সে আবার মিথাইল B12 ফর্ম করলো। তাহলে আমরা দেখলাম যে কি হলো, 5-ডিঅক্সি অ্যাডিনোসিল ভিটামিন B12 এখানে একটা কাজ করছে, মিথাইল ম্যানোনিল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে তৈরি করছে, আর আমার মিথাইল ভিটামিন B12 কি করছে? মিথাইল ভিটামিন B12 আমার হোমোসিস্টিন থেকে মিথিওনিনে আসতেছে, মিথিওনিন দেন আমার মাইলিনেশন রিয়াকশন করলো, যেটা আমার মিথাইলেশন রিয়াকশন করলো এবং মাইলিনেশন ঘটালো, এবং পরবর্তীতে আবার সেটা হোমোসিস্টিনে আসতেছে, এবং একই ক্ষেত্রে আমার যে ফ্রি ভিটামিন B12 তৈরি হচ্ছিল সেটা আমার টেট্রাহাইড্রোফোলেট তৈরিতে সাহায্য করছে। ভিটামিন B12 আবার ভিটামিন B12 এ ব্যাক করার জন্য যে এক্সট্রা মিথাইলটা প্রয়োজন ছিল সেটা এই N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে যদি কোনো কারণে কোনো ইন্ডিভিজুয়াল যদি এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভুগে, তাহলে আসলে তার সমস্যাগুলো যে হয় সেগুলোর কারণ কি, কজগুলো কি কি? আমরা জানি যে মিথাইল ম্যালোনিল কোয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে সাকসিনাইল কোয়ে। যদি কোনো কারণে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এই রিয়াকশনটা হতে পারবে না। তখন আমার কি হবে? মিথাইল ম্যালোনিল কোয়ের পরিমাণ ইনক্রিজ পেতে থাকবে আমার বডিতে। মিথাইল ম্যালোনিল কোয়ের পরিমাণ যদি আমার বডিতে ইনক্রিজ হয়, দেন আমার কি সমস্যা হবে? আমার সমস্যা হবে যে এই মিথাইল ম্যালোনিল কোয়ে আমার ট্রান্সফার হয়ে যাবে মিথাইল ম্যালোনিক অ্যাসিডে। মিথাইল ম্যালোনিক অ্যাসিডেরও পরিমাণ বাড়তে থাকবে বডিতে। মিথাইল ম্যালোনিক অ্যাসিডটা কি করবে? এটা পরিবর্তিত হবে মিথাইল ম্যালোনেট এবং হাইড্রোজেন আয়নটা আলাদা হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়তেছে আমার বডিতে। হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়া মানে কি? আমার পিএইচ এর পরিমাণ কিন্তু কমে যাওয়া। হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়তেছে মানে পিএইচ এর পরিমাণ কমে যাচ্ছে। পিএইচ এর মান কমে যাওয়া মানে কি? আমার বডিতে অ্যাসিডোসিসের সমস্যা দেখা দিচ্ছে। আমার বডিতে আমরা জানি যে আমাদের বডিতে যদি পিএইচ এর পরিমাণ 7.4 থেকে কমে যায় সেটাকে কি বলা হয়? অ্যাসিডোসিস, আর বাড়লে অ্যালকোলোসিস বলা হয়। এখানে একটু বলে নেওয়া দরকার, তাহলে আমরা অ্যাসিডোসিসে আক্রান্ত হয়ে যাচ্ছে লোকটা, তার বডিতে প্লাজমার অ্যাসিডিটি অনেক বেড়ে যাচ্ছে। যেটা বলার দরকার সেখানে সেটা হলো এই মিথাইল ম্যালোনেট যে তৈরি হচ্ছে এটাও কিন্তু হার্মফুল। শুধু হাইড্রোজেন আয়নটা যে হার্মফুল তা না, মিথাইল ম্যালোনেটটাও হার্মফুল। কিভাবে হার্মফুল? আমরা যে নিউরো ট্রান্সমিশন ঘটে আমাদের বডিতে, নিউরো ট্রান্সমিশনে বাধা দেয় হলো এই মিথাইল ম্যালোনেট।
তাহলে মিথাইল ম্যালোনিকটা কিন্তু আমার হার্মফুল। এখন আমার বডিতে যে অ্যাসিডোসিস হচ্ছে সেটা আমার প্রকাশ পাবে দুইভাবে। সেই কি কি? মিথাইল ম্যালোনিক অ্যাসিডেমিয়া হিসেবে, অথবা মিথাইল ম্যালোনিক অ্যাসিডিউরিয়া হিসেবে। তাহলে মিথাইল ম্যালোনিক অ্যাসিড এমিয়া অথবা মিথাইল ম্যালোনিক অ্যাসিড ইউরিয়ার মাধ্যমে আমার এই অ্যাসিডোসিসটা দুইভাবে আমার প্রকাশ পেতে পারে। এছাড়াও আরেকটা জিনিস আমরা দেখলাম, এটা তো হলো ফার্স্ট রিয়াকশনটা আমার হবে না, যে সেই ফার্স্ট রিয়াকশন না হওয়ার কারণে আমার যে সমস্যাটা হচ্ছিল যে মিথাইল ম্যালোনিল কোয়ে থেকে যে সাকসিনাইল কোয়ের ট্রান্সফারটা ঘটবে, যদি আমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমার 5-ডিঅক্সিঅ্যাডিনোসিল ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, এবং সেটা আমার আলটিমেটলি অ্যাসিডোসিসের মাধ্যমে মিথাইল ম্যালোনিক অ্যাসিডেমিয়া এবং মিথাইল ম্যালোনিক অ্যাসিড ইউরিয়াতে রূপান্তরিত হলো। এছাড়াও আমার যেখানে হোমোসিস্টিনের কনভার্সনটা ঘটতেছিল, হোমোসিস্টিন থেকে মিথিওনিন, এটাও বন্ধ হয়ে যাবে। হোমোসিস্টিনের পরিমাণ অনেক বেড়ে যাবে, যার কারণে আমার বডিতে মিথিওনিনের পরিমাণও আমার কি মিথিওনিনের পরিমাণ কমতে থাকবে, যেহেতু মিথিওনিন কনভার্সন হতে পারতেছে না। মিথিওনিন যদি কনভার্সন না হয় তাহলে আমার কি হবে? মিথাইলেশন রিয়াকশনও হবে না। মিথাইলেশন রিয়াকশন যদি না হয় তাহলে আলটিমেটলি এখানে আমার যে সমস্যাটা তৈরি হবে সেটা আমার নিউরো ডিজেনারেশন ঘটবে, অর্থাৎ নিউরনগুলো ডিস্ট্রয় হয়ে যেতে থাকবে, সেটা হলো নিউরন ডিজেনারেশন। অর্থাৎ আমার হোমোসিস্টিন কনভার্সন হতে পারতেছে না মিথিওনিনে, এবং মিথিওনিনে কনভার্সন না হওয়ার কারণে হোমোসিস্টিনের যে হচ্ছে সেটা হলো মিথাইলেশন রিয়াকশন হতে পারতেছে না, এবং মিথাইলেশন রিয়াকশন না হওয়ার কারণে নিউরো ডিজেনারেশন হচ্ছে। এছাড়াও আরেকটা সমস্যা আছে, সেটা কি? আমার N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে যে টেট্রাহাইড্রোফোলেটে রূপান্তরিত হচ্ছিল সেটাও তো বন্ধ হয়ে যাবে, কারণ কি? আমার ফ্রি ভিটামিন বি12 তো আমার পাচ্ছি না, ফ্রি ভিটামিন বি12 তো আমার এখানে কমে যাচ্ছে। ফ্রি ভিটামিন বি12 কমে যাওয়ার কারণে কি হচ্ছে? ফ্রি ভিটামিন বি12 কমে যাওয়ার কারণে আমার টেট্রাহাইড্রোফোলেটও ফ্রি হতে পারছে না। টেট্রাহাইড্রোফোলেট যে ফ্রি হতে না পারা, সেটাই হলো আলটিমেটলি আমার ফোলেট ট্র্যাপ। এই ফোলেট ট্র্যাপ আমাদের রিটেন এবং এমসিকিউ সব জায়গাতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আলটিমেটলি কি হচ্ছে যে আমার এই যে হোমোসিস্টিন মিথিওনিনের তৈরি কনভার্সন না হওয়ার কারণে আমার ফ্রি ভিটামিন 12 আসতেছে না, এবং ফ্রি ভিটামিন 12 না আসার কারণে আমার টেট্রাহাইড্রোফোলেটও ফ্রি হতে পারতেছে না। আলটিমেটলি সেটা আমার বডিতে অনেক ফোলেট আছে, সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট রূপে ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে যেতে পারতেছে না, এই কারণে আমার ফোলেট ট্র্যাপ তৈরি হচ্ছে। আর এটা কেন হতে পারতেছে না? কারণ আমরা জানি যে আমাদের বডিতে যেহেতু ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে এটা অ্যাক্টিভ ফর্মেও যেতে পারতেছে না, কোএনজাইম ফর্মে যেতে পারতেছে না, এই কারণে আমার রিঅ্যাকশনগুলো সব স্টাক হয়ে আছে। তো এই ছিল আমার ভিটামিন বি12 এর ফাংশন এবং তার ডেফিসিয়েন্সি কজগুলোর মেকানিজম। আমরা কিন্তু এটা ডেফিসিয়েন্সি কজগুলোর মেকানিজম পড়লাম। দেন আমরা চলে যাই যে আসলে ভিটামিন বি12 এর কাজগুলো কি কি রিটেনের জন্য। এটা কনভার্সন অফ মিথাইল ম্যালোনিল কোয়ে টু সাকসিনাইল কোয়ে, আমরা ফার্স্ট রিয়াকশন এটা পড়ে আসছি। দেন এটা আইসোমারাইজেশন অফ ডিকার্বক্সিলিক অ্যাসিড। আইসোমারাইজেশন অফ ডিকার্বক্সিলিক অ্যাসিড কি? গ্লুটামিক অ্যাসিড একটা ডিকার্বক্সিলিক অ্যাসিড, এটার আইসোমারাইজেশন ঘটে, সেটা হলো বিটা মিথাইল অ্যাসপার্টিক অ্যাসিড। এরকম আইসোমারাইজেশন অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোতে সাহায্য করে। এছাড়া ডাইমিউটেশন অফ ভিসিনাল ডাইঅল টু কোরেসপন্ডিং অ্যালডিহাইড। ডাইমিউটেশন ঘটায় ভিসিনাল ডাইঅলের কিসে? অ্যালডিহাইডে, কোরেসপন্ডিং অ্যালডিহাইডে। যেমন প্রোপেন 1,2 ডাইঅল, এটা একটা ভিসিনাল ডাইঅল, এবং এটার কনভার্সনটা ঘটে হলো প্রোপিওনাল অ্যালডিহাইডে এটার কনভার্সনটা ঘটে। কার মাধ্যমে? এই যে এখানে ভিটামিন বি12 এর মাধ্যমে। প্রত্যেকটা ভিটামিন বি12 আমার কোএনজাইম রূপে হেল্প করছে, আমরা আগের রিয়াকশনগুলোতে আমরা দেখে আসছি। এছাড়া মিথাইলেশন টু হোমোসিস্টিন টু মিথিওনিন, আমরা ওই রিয়াকশনও দেখলাম যে আমার হোমোসিস্টিনকে মিথিওনিন তৈরি করার জন্য আমার ভিটামিন বি12 এর খুব প্রয়োজন হচ্ছে। এখন আমার কথা হলো একজন মানুষের বা একজন ইন্ডিভিজুয়ালের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি বা কোবালামিন ডেফিসিয়েন্সিটা হবে কেন? এটার হতে পারে কিছু কারণের জন্য। কারণগুলো কি কি? ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যাবসেন্ট যদি থাকে, আমাদের স্টোমাকে ইন্ট্রিনজিক ফ্যাক্টর বা আইএফ ক্যাস্টল বলা হয়। আমরা স্টোমাকের সেল ওয়াল যখন আমরা অ্যানাটমি পড়বো তখন আমরা দেখবো যে স্টোমাকের সেল ওয়ালের যে একটা সেল হলো আইএফ ক্যাস্টল, সেটার থেকে বের হচ্ছে আমার রিলিজ হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর, বা প্যারিটাল সেল থেকেও কিন্তু ইন্ট্রিনজিক ফ্যাক্টরের ওই পুরো অ্যানাটমিটা আমরা অ্যাবডোমেনে পড়বো। তো যাই হোক, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকার কারণে, ইন্ট্রিনজিক ফ্যাক্টর কি কি কারণে অ্যাবসেন্ট থাকতে পারে? সেটা হলো অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের কারণে। অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসটা কেন হয়? সেটা হলো আমার যদি গ্যাস্ট্রিক অ্যাসিডের পরিমাণটা কমে যায়। কেন কমতে পারে? সেটা একটা ইনফেকশনের মাধ্যমে হতে পারে। কি টাইপের ইনফেকশন? সেটা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন। হেলিকোব্যাক্টর পাইলোরি একটা ব্যাকটেরিয়া, এটা যদি ইনফেকশন ঘটায় আমার প্যারিটাল সেলে,
তাহলে আমার অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। এছাড়া আছে একটা পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াটাই মেনলি হলো আমার এই আইএফ ক্যাস্ট্রল ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সমস্যা। অর্থাৎ কি, যে আইএফ ক্যাস্ট্রলটা আমার অটো ইমিউন হয়ে যায় বডিতে। আইএফ ক্যাস্ট্রল যদি আমার বডিতে ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমার ভিটামিন বি12 অ্যাবজর্পশন ঘটবে না এবং তখন আমার হিমোগ্লোবিন তৈরিতে পিউরিন পাইরিমিডিন সিনথেসিসের সমস্যা হবে। পিউরিন পাইরিমিডিন সিনথেসিসের সমস্যা হওয়ার কারণে আমার হিমোগ্লোবিন তৈরি হবে না এবং আমি অ্যানিমিয়াতে ভুগবো। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডিস্ট্রয় হওয়ার কারণে যে অ্যানিমিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলি পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে এটা কিভাবে হচ্ছে? অ্যান্টিবডি ডিস্ট্রয় প্যারাইটাল সেল, আমাদের প্যারাইটাল সেল অ্যান্টিবডির মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা একটা অটো ইমিউন ডিজিজ। তো এই কারণে হতে পারে আমার ডেফিসিয়েন্সি। এছাড়া হতে পারে গ্যাস্ট্রেকটমির কারণে, আমার স্টোমাকে যদি আলসার বা টিউমার হয় তাহলে আমার গ্যাস্ট্রেকটমি হতে পারে। এছাড়া অ্যাবসেন্ট অফ কিউবিলিন রিসেপ্টর, আমরা জানি যে ইলিয়ামের আগের এটা যদি আমরা দেখি, এই যে ইলিয়ামের সেল ওয়ালে যে রিসেপ্টরটা ছিল সেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিসেপ্টর অথবা কিউবিলিন রিসেপ্টর, সেটা যদি অ্যাবসেন্ট থাকে কারো ক্ষেত্রে, সেটাও আমার ডেফিসিয়েন্সির কজ হতে পারে। এছাড়া মিউটেশন অফ ট্রান্সকোবালামিন রিসেপ্টর, আমাদের যে পোর্টাল ভেনে ট্রান্সকোবালামিন 2 অথবা আমার স্যালিভারি গ্ল্যান্ডে যে ট্রান্সকোবালামিন 1 ছিল, সেই ট্রান্সকোবালামিন রিসেপ্টরগুলো যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, ক্যান্সারের কারণে এটা হতে পারে, তখন আমার ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। এছাড়া আরেকটা কারণ আছে, সেটা হলো ইনহেলেশন অফ নাইট্রাস অক্সাইড। কেউ যদি নাইট্রাস অক্সাইড সরাসরি ইনহেল করে তাহলেও তার ডেফিসিয়েন্সি ডেভেলপ হতে পারে। তাহলে আমরা দেখি যে ডেফিসিয়েন্সির কারণে কি কি সমস্যাগুলো হতে পারে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, কারণ আমরা পরবর্তী যত এক্সাম আছে, ইভেন পোস্ট গ্রাজুয়েশন এক্সামেও ভিটামিন বি12 থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো মেনলি আসে ডেফিসিয়েন্সি সিনড্রোম থেকেই। তাহলে আমরা এগুলো একটু বিস্তারিত পড়ি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, কারণ আমরা জানি তৈরি হচ্ছে না, আমার হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। এরপরে অপটিক অ্যাট্রফি কি, আমার যে অপটিক নার্ভ আছে সেটা আমরা জানি যে নিউরো ডিজেনারেশন ঘটতেছিল, আমরা দেখছিলাম। তো সেটার কারণে অপটিক অ্যাট্রফি হয়, আমার অপটিক নার্ভগুলো ডিস্ট্রয় হয়ে যেতে থাকে, অপটিক অ্যাট্রফি। এছাড়া আমার হতে পারে হাইপার হোমোসিস্টিন অ্যামিয়া। হাইপার মানে বেশি, হোমোসিস্টিন অ্যামিয়া আমরা জানি যে হোমোসিস্টিনের পরিমাণ অনেক বেড়ে যায়, এটাকে আমরা বলি হাইপার হোমোসিস্টিন অ্যামিয়া। হোমোসিস্টিন অ্যামিয়ার পরিমাণ যদি বেড়ে যায়, এটা আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য অনেক বেশি হার্মফুল। এই কারণে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সিভিডি মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে। প্যারাস্থেশিয়া, এটা একটা পেরিফেরাল নিউরোপ্যাথি ডিজিজ। ডিমেনশিয়া পেরিফেরাল নিউরোপ্যাথি ডিজিজ। তারপর ডিমাইলিনেশন, আমার মাইলিনেশন হচ্ছে না। এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথিগুলো হয়। এছাড়া আমার হতে পারে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ডগুলোতে যা যা হয় সেগুলো হলো লাইক অনেক কিছু হতে পারে। আমি দুইটা মেজর কজ উল্লেখ করেছি। পোস্টিরিয়র কলামে আমার ডিমিনিশ হয়ে যায় ভাইব্রেশন, সেন্সেশন অ্যান্ড প্রোপিওসেপশন, অর্থাৎ ভাইব্রেশনের সেন্সেশনটা ডিমিনিশ হয়ে যায় এবং প্রোপিওসেপশন কমে যায়। এছাড়া কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টস হতে পারে, যেটা আমার আপার মোটর নিউরন সাইন। এছাড়া আমার শর্টনেস অফ ব্রিদিং হতে পারে। থ্যাঙ্কস টু অল, আমার এই লেকচারটা